স্বাগত ২১ বিজনেসে, সঙ্গে আছে আমি সুকান্ত সরকার। বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়, প্রবল চাপে পড়েছে যুক্তরাষ্ট্র। ঘরে বাইরের এই বিদ্যমান চাপ সামাল দিতে তেল সম্পর্কিত কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানান, তেলের দাম কমাতে তেল সম্পর্কিত কিছু নিষেধাজ্ঞা মওকুফ করা হচ্ছে। এছাড়া যেসব দেশের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেই নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করা হবে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন স্বাভাবিক রাখতে জ্বালানি নির্বাহী জাহাজের নিরাপত্তা দেওয়ার কথাও বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানে হামলা প্রসঙ্গে ট্রাম্প বলেন, এটির কারণে তেলের দাম কৃত্রিমভাবে বেড়ে গিয়েছিল, তবে ইরান যুদ্ধের কারণে তেলের দাম ধারণার চেয়ে কম বেড়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। I might add, we're also waiving certain oil-related sanctions to reduce prices. So we have sanctions on some countries. We're going to take those sanctions off till this straightens out. Then who knows, maybe we won't have to put them on. There'll be so much peace. But when the time comes, the U.S. Navy and its partners will escort tankers through the strait if needed. I hope it's not going to be needed, but if it's needed, we'll escort them right through. নিজেদের সংরক্ষিত তেলের মজুদ এখনই ছাড়ছে না জি7ভুক্ত দেশগুলো। এক বিবৃতিতে জোটটি জানিয়েছে, বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহ ঠিক রাখতে তারা তেলের মজুদ ছেড়ে দেয়া সহ যে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত, তবে এখনই সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তবে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছে তারা। সোমবার জোটের অর্থমন্ত্রীদের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া মঙ্গলবার একই ইস্যুতে জি7-এর জ্বালানি মন্ত্রীরা একটি টেলিকনফারেন্স করবেন। চলতি সপ্তাহের শেষের দিকে জোটের শীর্ষ নেতারাও বসবেন এই বৈঠকে। ভারত থেকে আজই আসতে পারে ৫,০০০ মেট্রিক টন ডিজেল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মোর্শেদ হোসাইন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং দেশ জুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। পাইপলাইনের মাধ্যমে এই আমদানির ফলে পরিবহন খরচ ও সময় সাশ্রয় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে গত রোববার জ্বালানি সংকট মেটাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে বাংলাদেশ ভারত পাইপলাইন দিয়ে আগামী ৪ মাসে অতিরিক্ত ৫০,০০০ মেট্রিক টন ডিজেল সরবরাহের আনুষ্ঠানিক প্রস্তাব দেয় বাংলাদেশ। সরকারের তৎপরতার অংশ হিসাবেই দেশে আসছে ৫,০০০ টনের প্রথম চালান। এদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের বড় ধরনের দরপতন হয়েছে। সোমবার ব্রেন্ট ক্রুড অয়েল ব্যারেল প্রতি $১১৫ উঠলেও তা নেমে এসেছে $৯০ ঘরে। মে ২০২৬ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $৯০.৬২। গত দিনের চেয়ে প্রায় $৮.৫% কম, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $২.৮৪ কম। বহুল প্রত্যাশিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এর মধ্য দিয়ে বড় একটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে গেল বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। মঙ্গলবার সকালে রাজধানীর করাইল বস্তিতে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কোনো কারণে সময় বেশি লাগলেও সরকার একে একে তার সব নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে। অনুষ্ঠানে মধ্যপ্রাচ্য পরিস্থিতি সহ যে কোনো সংকট দেশবাসীকে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। মেহেদী হাসানের রিপোর্ট। বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের ৩ সপ্তাহের মধ্যে স্বপ্নের ফ্যামিলি কার্ড বাস্তবে রূপ নিয়েছে। সেই বাস্তবকে হাতের কাছে পেতে করাইল বস্তিবাসীর ভিড় উপচে পড়েছে এই মাঠে। আনুষ্ঠানিকভাবে কয়েকজন নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী। বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯১ সালে ক্ষমতায় এসেই উচ্চ মাধ্যমিক পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করে দিয়েছিল বিএনপি। আর এবার সেই নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেজন্যই এই ফ্যামিলি কার্ড। সেই শিক্ষিত নারী সমাজকে আজকে আমরা অর্থনৈতিকভাবে এম্পাওয়ার করতে চাই, অর্থনৈতিকভাবে তাদের সচ্ছলতা গড়ে তুলতে চাই, এবং সেই লক্ষ্যকে সামনে রেখেই বর্তমান সরকার গঠনের আগেই পরিকল্পনা গ্রহণ করেছে কিভাবে নারীদেরকে আমরা ক্ষমতায়ন করব, অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলব। এবং তারই অংশ হিসাবে আজকে এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে ইন্ট্রোডিউস শুরু করলাম। আজকে আমরা আগামী মাসের মধ্যে কৃষকের হাতেও একইভাবে পৌঁছে যাবে কৃষক কার্ড। আগামী মাসের ভেতরে আমরা
কৃষক ভাইদের কাছেও বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে সব প্রতিশ্রুতি পূরণ করবে সরকার, তবে সংকটে ধৈর্য ধরতে হবে। আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। সেজন্যই আজকে আমি সকলকে অনুরোধ করব, সমগ্র দেশবাসীকে আমি অনুরোধ করব যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি। ফ্যামিলি কার্ডের আওতায় এখন মাসে ২৫০০ টাকা ভাতা পাবেন উপকারভোগীরা। এই ফ্যামিলি কার্ড আমরা সমগ্র মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। কিভাবে আর্থিক খাতের দুর্দশার হোতা মোহাম্মদ সাইফুল আলম মাসুদের এস আলম গোষ্ঠী এস আলম গোষ্ঠীর মোট ঋণ ২.৫ লাখ কোটি টাকা, প্রায় ১.১৩ লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে তদন্তে আছে সিআইডি। সেই মাফিয়া ব্যাংক লুটেরাই কি নির্বাসিত হতে যাচ্ছে দেশের অর্থনীতিতে? আর অভিযোগ জোরালো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের নয়া গভর্নরের নিয়োগের পর থেকেই। কিন্তু কেন? সাদাত হাবিব সেতুর রিপোর্টে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই পরিবার নিয়ে সিঙ্গাপুরে পালান দেশের আর্থিক খাতে লুটপাটে সবচেয়ে বড় নাম সাইফুল আলম মাসুদ। নেন সিঙ্গাপুরের নাগরিকত্ব। এরপর একে একে সামনে আসতে থাকে এই শিল্প গোষ্ঠীর লুটপাটের প্রমাণ। ঋণে জর্জরিত হয়ে যাওয়া ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নগদ টাকা দিয়েও টিকে থাকতে পারছিল না। অগত্যা শুরু হয় ৫ ব্যাংকের একীভূতকরণ, যেখানে ৪টি ইসলামী ধারার ব্যাংকই এস আলম গোষ্ঠীর। তবে নতুন সরকারের ক্ষমতা গ্রহণের পরপরই একীভূতকরণ নিয়ে সংশয় নতুন করে সামনে আসে। আর বিদেয়ী গভর্নর ডক্টর আহসান এইস মনসুরকে মপ করে সরিয়ে দেবার পর চটজলদি ৫ কর্মকর্তার নিয়োগ নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। এরা চাচ্ছে এটা ব্যর্থ হয়ে গেলে আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলোকে ফেরত দিতে পারবে এবং তারা লুট করবে এবং সরকারের টাকাটাও তারা সুন্দরভাবে তারা পকেটে পেয়ে যাবে। দৃশ্যপটে নতুন করে সামনে আসেন নয়া গভর্নর হেরা টেক্সটাইলসের মালিক মোহাম্মদ মুস্তাকুর রহমান। বিজিএমইএ, রিহ্যাব, এটাব, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাথে জড়িত ছিলেন মুস্তাকুর রহমান। চট্টগ্রামের ব্যবসায়ীদের কাছে পরিচিত মুখ তিনি। ব্যাংকিং খাত, কে বলে আরএমজি খাত এবং রিহ্যাব প্রভাবশালী এবং অত্যন্ত বেশি যে খাতগুলোতে সবচেয়ে বেশি অনাচার দুর্নীতি সংগঠিত হয়েছে কর্তৃত্বের সময়, সেই খাতগুলোর সাথে সংশ্লিষ্ট। কাজেই এখানে স্বার্থের দ্বন্দ্বটা বেশি প্রকটভাবে হয়। নতুন গভর্নরের বিনিয়োগ রয়েছে চট্টগ্রামের তরুণ আতিকুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে থাকা প্রযুক্তি প্রতিষ্ঠান ইনটেকে। ২০২৪-২৫ অর্থবছরে প্রতিষ্ঠানটির অডিট রিপোর্ট দেখলে জানা যায় কোনো বছরই ব্যবসায় খুব একটা মুনাফা থাকে না ইনটেকের। আর সেই প্রতিষ্ঠানের স্পন্সর লিস্টে বর্তমান গভর্নরের নাম। মুস্তাকুর রহমান গভর্নর হওয়ার পরদিনই বাড়তে থাকে শেয়ারের দাম। তথ্য অনুযায়ী মুস্তাকুর রহমান ২০১০ সাল থেকে শেয়ার বাজারে তালিকাভুক্ত ইনটেক লিমিটেডের স্পন্সর শেয়ার হোল্ডার। তার মালিকানা প্রায় ০.৫%। যে আতিকুল ইসলামের ইনটেক নিয়ে এত কথা হচ্ছে, তার পিতা আব্দুস সামাদ লাবু এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান। বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদের ভাই আব্দুস সামাদ লাবু। যে প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে, যেটি বাংলাদেশে সবচেয়ে বিশাল অর্থ পাচার বা লুটপাটের জন্য দায়ী বা অভিযুক্ত, সেই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টতা যদি তার প্রভাবে যদি এখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগের সাথে সংশ্লিষ্ট থাকে, তাহলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে আমরা মনে করছি। বাংলাদেশ ব্যাংক তদন্ত করছে ব্যাংক লুটপাট এবং ফিনান্সিয়াল ইরেগুলারিটিস নিয়ে। সেইখানে যদি এস আলমের সম্পর্কযুক্ত কোনো গভর্নর থাকে, তাহলে এটা ক্লিয়ারলি স্বার্থের সংঘাত। অন্যদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জে গ্রুপটির সদর দপ্তরে আগের তুলনায় কিছুটা তৎপরতা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। গুঞ্জন রয়েছে মাঠের মতোই বাংলাদেশ ব্যাংকেও তৎপর এস আলমের অনুসারী প্রশাসকরা। সেই একই গ্রুপকে পুনঃপ্রতিষ্ঠিত করা বাংলাদেশের অর্থনীতিতে বা ব্যাংকিং সেক্টরে বা সার্বিকভাবে অর্থনীতিতে, সেই স্পেকুলেশনের আগে যে বিষয়টা দরকার সেগুলো হচ্ছে এই প্রশ্নগুলো, এই বিষয়গুলো খতিয়ে দেখা। বাংলাদেশ ব্যাংক আর্থিক খাত এবং ব্যাংকিং খাত নিয়ে ওভারঅল পলিসি বা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। কোনো ব্যক্তি বা গ্রুপ বা গোষ্ঠীকে টার্গেট করে কোনো সিদ্ধান্ত প্রদান করেন না। এসব অভিযোগের বিষয়ে নতুন গভর্নর মুস্তাকুর রহমানের বক্তব্য জানা যাচ্ছে না, কারণ গণমাধ্যম এড়িয়ে চলছেন নয়া গভর্নর। এস আলমের সংশ্লিষ্টতার স্পর্শকাতর এমন ইস্যুতে কি বক্তব্য কেন্দ্রীয় ব্যাংকের? গভর্নর মহোদয় অথবা যে কোনো এমপ্লয়ি বাংলাদেশ ব্যাংকের, তাদের কোনো ব্যক্তিগত সম্পদ, ব্যক্তিগত বিনিয়োগ, এইসব বিষয়ে কোনো প্রকার কমেন্টস করা আমার এখতিয়ার বহির্ভূত। এই বিষয়গুলো
আলোচিত হচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কে সরকার জানেন না, এটা ভাবা কঠিন। সরকার নিশ্চয়ই অবহিত, যদি না থাকে তাহলে ভুল স্বীকার করে সরকার বলা উচিত যেটা তো আমরা জানতাম না, কাজেই নিয়োগ আমরা বাতিল করেছি। বিশ্লেষকরা বলছেন এস আলম এখন শুধুই কর্পোরেট অপশাসন আর দুর্নীতির গল্পেই আটকে নেই, বরং ধীরে ধীরে গোটা সিস্টেমের স্বচ্ছতা আর জবাবদিহিতার জন্য বড় প্রশ্নবোধক হয়ে দাঁড়াচ্ছে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে আসায় ঘুরে দাঁড়িয়েছে এশিয়ার পুঁজিবাজার। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকির সূচক 1519 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 54248 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংস্যাংয়ের সূচক 522 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25931 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই এর সূচক, এটি 89 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4845 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4120 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 24 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 533 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 78,099 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 21 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1414 পয়েন্টে। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21শে বিজনেস। আগামীকাল দুপুর 1:30 আবারও ফিরে আসবো 21শে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।